ভূতের আস্তানার ইমেল এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ঘটনাগুলো অত্যন্ত ভয়ানক, তাই কেউ একা শুনবেন না। তাই বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করেই আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রিয় মেহেদি ভাই, আশা করি ভালো আছেন। এই ঘটনাটি আমার আম্মু এক কাকুর কাছ থেকে শুনেছিল। তার জীবনেই ঘটে যাওয়া একটি ঘটনা। আজ থেকে প্রায় ২০-২২ বছর আগের ঘটনা। বাগেরহাট জেলার হাকিমপুর নামক একটা গ্রামে। হাকিমপুর আসলে আমার দাদার বাড়ি। ঘটনাটি আমার কাকুর সাথে সেখানেই ঘটেছিল। ওই সময় আমার কাকু মসজিদের ইমাম ছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন রমজান মাস। রমজান মাসের কারণে আমার কাকু রোজ রাতে তারাবি নামাজ পড়াতেন এবং নামাজের পর তিনি তার বোনের বাসায় যেতেন। রাতে সে তার বোনের বাসাতেই থাকতেন, কারণ তার বোনের হাজব্যান্ড কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। কাকুর বাসা থেকে তার বোনের বাড়ির দূরত্ব প্রায় ১ কিলোমিটারের মতো ছিল, কিন্তু যদি বাগানের মধ্য দিয়ে যেত তাহলে কম সময় লাগতো। তাই কাকু রোজ তারাবি নামাজ শেষে দোয়া দুরুদ, গজল ও কুরআন তিলাওয়াত করতে করতে সে বাগানের ভিতর দিয়েই যেতেন। এভাবে সে প্রতিদিন বাগানের পথ দিয়ে তার বোনের বাড়িতে যেত। এভাবেই রমজান মাসের শেষ ১০ দিনে কাকু মসজিদের ভেতর থেকেই এতেকাফে বসেন। ঘটনার দিন কাকু মসজিদের ভেতরে নামাজ শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। আনুমানিক রাত ২টো বাজে। কাকু শুনলেন যে তার নাম ধরে কেউ একজন ডাকছে। কাকুর পরিচিত মকবুল ভাইয়ের কণ্ঠে শুনলেন যে তাকে উচ্চ স্বরে ডাকছে। কাকু ঘুমিয়েছিলেন, তাই বুঝতে পারেনি তেমন একটা। কিন্তু যখন আরও জোরে ডাকতে শুরু করলো তখন কাকুর ঘুম ভেঙে গেল। কাকু উঠে অবাক হলেন, কারণ এই রাতে ২টোর সময় মসজিদের আশেপাশে খুব বেশি মানুষ থাকার কথা না। কাকু ছাড়া আর কেউ এখানে থাকে না। কাকু ঘুম থেকে উঠে দরজা খুলে দেখেন সেখানে মসজিদের উঠানে অনেকজন হুজুর দাঁড়িয়ে আছেন। কাকু এত লোকজন দেখে ভাবলেন হয়তো সাহারির সময় হয়ে গেছে। ঘড়িটা খারাপ, তাই সময়টা ঠিক দেখেননি তিনি। কাকু এরপরে দরজা খোলার পরেই তার সামনে থাকা হুজুরদের মধ্যে থেকে ৩-৪ জন এসে কাকুকে সালাম দিলেন। কাকু দেখলেন যে তাদের চেহারা এই এলাকায় থাকা মুসল্লিদের মতন না। এরপরেই তারা কাকুকে প্রশ্ন করল, আপনি কেন রোজ রাতে বাগানের ভিতর দিয়ে দোয়া কালাম পড়তে পড়তে যান? এতে আমাদের অসুবিধা হয়। তাদের এই প্রশ্ন শুনে কাকু মনে মনে একটু অবাকই হলেন, কিন্তু কাকু সাহস করে তাদের পাল্টা জিজ্ঞেস করলেন, আমি আপনাদের এমন কি ক্ষতি করেছি? তখন তারা বলল, তুমি রোজ রাতে এভাবে বাগান দিয়ে দোয়া কালাম পড়তে পড়তে যাও, এতে আমাদের কাজে বাধা সৃষ্টি হয়। তোমাকে আমরা বহুদিন ধরার চেষ্টা করেছি, কিন্তু আমরা তোমাকে ধরতে পারিনি। মাঝে একদিন তুমি দোয়া পড়তে পড়তে যাওয়ার সময় তোমার দোয়ায় ভুল হয়ে যায়। তোমার ভুলের কারণে তোমাকে আমাদের ধরার সুযোগ হয়ে যায়। এবার কাকু তাদের মতোই উচ্চস্বরে জিজ্ঞেস করলেন, আমার দোয়া পড়ায় আপনাদের কি সমস্যা? তখন তারা জবাব দেয়, এই বাগানের ভেতরে রোজ রাতে আমাদের বাজার, মাহফিল, মেলা বসে। তোমার দোয়া পড়ার কারণে আমাদের এসব কাজে বাধা সৃষ্টি হয়, আর তুমি সব কিছুর মাঝখান দিয়েই হেঁটে যাও। আর তখন আমাদের বাধ্য হয়ে সকলকে সরে যেতে হয়। কাকু এভাবে মসজিদের ভেতর থেকে তাদের সাথে সওয়াল জবাব করতে থাকলো। তাদের সাথে কথা বলতে বলতে কাকুর এক সময় ভয় লাগতে শুরু করে এবং সে সময় তাদেরকে ছেড়ে মসজিদের ভিতরের দিকে চলে গেলেন। সে সাহস করতে পারেনি মসজিদের ভেতরে গিয়ে অজু করে তিনি আবার দোয়া দুরুদ পড়তে লাগলেন। এরপরে তিনি যখন ফিরে আসলেন কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে মসজিদের আশেপাশে আর কেউ নেই। চারদিকে অন্ধকার আর শুনশান। তারপর কাকু মসজিদের দরজা আটকিয়ে দোয়া দুরুদ পাঠ করতে লাগলেন একেবারে ফজরের আজান না হওয়া পর্যন্ত। এই ঘটনার দিন থেকে কাকু আর কোনো দিন সেই বাগানে দিয়ে যাতায়াত করেননি।
উল্লেখ এই যে কাকু এখন একটি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে আছেন। সকলেই ওনার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে মেহেদী ভাই গল্পটি পড়ে শোনানোর জন্য। ধন্যবাদ প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, এই গল্পটি আমাদেরকে পাঠানোর জন্য। আমরা বেশি কথা না বলে পরবর্তী ঘটনাতে চলে যাই। ধাপে ধাপে আরও ভয়ানক ঘটনা আপনাদের জন্য আসতেছে। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম তারিন। তিনি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার নাম নাজিফা তারিন, দেশের বাড়ি ঢাকা ডেমরা। আব্বুর বিজনেসের জন্য সপরিবারে ইতালিতে আসি 2016 সালে। এখানে আসার পর প্রথম 3 বছর সবকিছু ভালোই ছিল, কিন্তু এরপর আমার জীবনে নেমে আসে এক ভয়াবহ কালো অধ্যায়। ঘটনার শুরুটা হয় এভাবেই। আমি প্রায় স্বপ্নে দেখতাম অনেক লম্বা, কালো ও চিকন একজন পুরুষ আমার চুল কেটে নিয়ে যাচ্ছে। আমি কখনো সেই ছায়াটির পরিষ্কার মুখ দেখতে পেতাম না। মাঝে মধ্যে ঘুমের ঘোরে অনুভব করতাম আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে। আমি চাইলেও নাড়াচাড়া করতে পারতাম না। ঘটনাটি নিয়ে আমি খুবই ভীতু ছিলাম। দিনের পর দিন এমন ঘটনা কন্টিনিউয়াসলি চলতে থাকলো। আমি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিলাম। ঠিক মতো খেতে পারতাম না, বমি চলে আসতো। আমার পরিবারের সবাই আমাকে নিয়ে ডিপ্রেশনে থাকতো। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি, বরং এরপর থেকে আমার সঙ্গে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটে। একদিন রাতে আমি আম্মুর সঙ্গে ঘুমাচ্ছিলাম। ঠিক মধ্যরাতে কেউ আমার পায়ে হেঁচকা টান দিতেই আমি টেবিলের ল্যাম্পে হালকা আলোতে চোখ মেলে তাকিয়ে দেখি ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে স্বপ্নের সেই কালো শ্যাডো। এই প্রথম তার মুখমণ্ডল দেখলাম আমি, কিছুটা আগুনে ঝলসে যাওয়া, চোখ দুটো লালচে আর বড় বড়। আমি জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এই ঘটনার প্রায় 8 দিন পর্যন্ত আমার জ্বর ছিল। এখন আমি প্রচণ্ড জ্বরের মধ্যেও প্রতিদিন রাতে একসঙ্গে 2টো স্বপ্ন দেখতাম। প্রথমে দেখতাম একটি কালো ছায়া এসে আমার চুল কেটে নিয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টি হলো আমার আব্বু আম্মু অনেক আদর করে আমাকে বাড়ির বাহিরে পেছনের জঙ্গলে নিয়ে যাচ্ছে। আর কিছুদিন পর থেকে আমি প্রায় সময় মনের অজান্তে রাতে বাড়ির পেছনে সেই জঙ্গলে একা একা চলে যেতাম। আমার পরিবার রাতে সেই জঙ্গলে আমাকে অচেতন অবস্থায় পেত। তখন আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ায় আব্বু আম্মু আমাকে বাংলাদেশে নিয়ে আসে। দেশে এসে ডাক্তারের পাশাপাশি আমাকে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়। প্রায় হুজুরই বলেছিল আমার ওপর নাকি শক্তিশালী খবিশ বা খারাপ জিন দিয়ে কালো জাদু করা হয়েছে। কিন্তু সবার ভাষ্য হলো তাদের পক্ষে এই শক্তিশালী জিনের চিকিৎসা করা সম্ভব নয়। অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একজন জিন সাধক হুজুরের সন্ধান পাই। তিনি আমাকে দেখেই বলতে শুরু করলেন, তোমার উপর জিন দিয়ে খুবই মারাত্মক কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আর যারা আমার উপর কালো জাদু করেছে তাদের পরিচয় হুজুরের কাছ থেকে পরে জানতে পেরেছিলাম। আমাদের নিকটবর্তী আত্মীয়দের মধ্যে কোনো এক পরিবার আমাকে বিয়ের প্রস্তাব দিলে আব্বু আম্মু সেটা মেনে না নেয়ায় তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে কালো জাদুর মতো জঘন্য এই কাজটি করেছিল। জিন দিয়ে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। এটা না হয় অলিখিতই থাক। আমি দীর্ঘদিন হুজুরের চিকিৎসা নেওয়ার পর মহান আল্লাহ পাকের কৃপায় এখন সুস্থ আছি। আল্লাহ আমাদের এই ভয়াবহ কালো জাদু থেকে হেফাজত করুন। নাফিজা তারিন। অনেক ধন্যবাদ মেহেদী ভাই আপনাকে এই গল্পটি পড়ে শোনানোর জন্য। আশা করি ভূতের আস্তানার দর্শকরা এই গল্পটি শুনে ভালো লাগবে। ধন্যবাদ নাফিজা আফরিন আপনাকে এই গল্পটি আমাকে পাঠানোর জন্য। আশা করি আপনি ওই গল্পটি শুনছেন এবং পরবর্তীতে শুনতে পাবেন। তো সবশেষে যে ঘটনাটি রেখেছি সেটা আপনাদের সত্যি ভালো লাগবে এবং এই ঘটনাটি অত্যন্ত ভয়ানক। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভয়ানক বা ভৌতিক লেগেছে। চলুন বেশি কথা না বলে সরাসরি আমরা ঘটনায় চলে যাই। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন ঠিক তার মতো করেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আবারও। প্রিয় মেহেদী ভাই, আমি আব্দুল্লাহ আল অনি।
আমার বাসা ঢাকা জেলার ধামরাই থানার গাঙ্গুডিয়া ইউনিয়নের কাউয়াখোলা গ্রামে। কাউয়াখোলা গ্রাম নামটা আসলে অদ্ভুত। আমি যে ঘটনাটি বলবো তা আমার নিজের সাথে আজ থেকে 7-8 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে। আমার পক্ষে ঘটনাটি আপনার স্টুডিওতে এসে বলা সম্ভব নয়, তাই ইমেল করেই পাঠালাম। আমার ঘটনাটি যদি ভালো লাগে দয়া করে পড়ে শোনাবেন। সরাসরি আমার ঘটনায় চলে যাই। বলে রাখা ভালো, আমি ছোটবেলা থেকেই বেশ সাহসী। আমার ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল বড় হয়ে আমি একটি সাইকেল কিনব। যতদূর মনে পড়ে, যখন 2য় শ্রেণী থেকে 3য় শ্রেণীতে উঠলাম তখন নিজের জমানো টাকা দিয়েই মাঝারি সাইজের একটা সাইকেল কিনলাম। মাঝে 5-6 বছর খুব ভালোই কেটে গেল। 2011 সালেই আমি জিএসসি এক্সাম শেষ করি। ওই বছরেই কোরবানির ঈদের 2য় দিন আমরা বাসার সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে পাশের জেলার মানিকগঞ্জের সাটুরিয়া থানার আমার নানু বাড়িতে বেড়াতে যাব। ওই দিন আমার বাসায় আমার বড় খালা আসে। আমার আম্মু বলল, তাহলে আমরা সবাই একসাথেই যাব। আমাদের বাসা থেকে নানু বাসা পায়ে হেঁটে 6-7 কিলোমিটার হবে। আর একটা কথা, আমার নানু বাসা যাওয়ার জন্য 2টি রাস্তা ব্যবহার করা যায়। একটা পায়ে হেঁটে বিশাল চকের বুক দিয়ে মেঠো পথ ধরে, দ্বিতীয় রাস্তাটি সাইকেলে কয়েকটি এলাকার ভিন্ন ভিন্ন রাস্তা ধরে যেতে হয়। আমাদের রওনা দিতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসলো। মাগরিবের আজান পড়তে প্রায় 20-25 মিনিট বাকি। আম্মু ও খালা তারা আমাকে তাদের সাথে যেতে বলল, কিন্তু আমার কাছে সাইকেলটা থাকায় আমি আমার সাইকেল নিয়েই যাব। সবাই বলল ঠিক আছে, যেহেতু আমরা পায়ে হেঁটে যাব আমাদের যেতে দেরি হবে, আর যেহেতু তুমি সাইকেলে করেই যাবে এবং আমাদের আগেই পৌঁছাতে পারবে, তাই আমাদের কাছে থাকা 2টো ব্যাগ তোমার সাইকেলে নিয়ে যাও। এই বলে তাদের কাছে থাকা 2টো ব্যাগ আমার কাছে আমার সাইকেলে দিল। ব্যাগে কি আছে জানতে চাইলে বলল, গরুর কাঁচা গোস্ত, দুধ, মাছ ও পিঠা ও কিছু ফল আছে। আম্মু আর খালা বহন করতে কষ্ট হবে ভেবে আমি কিছু না বলেই রওনা দিতেই যাব। কিন্তু তখনই আম্মু বলল, সাবধানে যেও। আমি ঠিক আছে বলেই চলতে শুরু করলাম। 10-15 মিনিট সাইকেল চালানোর পর বাজারে পৌঁছালাম। তখনও মাগরিবের আজান পড়তে 10 মিনিট বাকি। বাজারের পাশে নদী, আর নদীটা পার হলেই ওপারে নানুদের জেলা। নদীটা পার হওয়ার পর যখনই সাইকেল উঠব, হঠাৎ শরীরটা কেমন জানি শিহরণ দিয়ে উঠল। কেন জানি আমি কিছু বুঝতে পারলাম না। কিছু না ভেবেই আবার সাইকেল চালাতে থাকলাম। নির্জন, জনমানব শূন্য কাঁচা রাস্তা ধরে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা নামলে পেছনে দূরে ফেলে আসা বাজার আর মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান, আর চারদিক থেকে ঘিরে আসছে কালো শূন্য অন্ধকার। আমি তখন বিশাল বাঁশবাগানের রাস্তা ধরে ডানে মোড় নিব। আমি কখনো ভাবিনি আমার সাথে কিছু একটা ঘটতে চলছে। হঠাৎ আমার চোখ যায় বাঁশবাগানের পাশে শেষ প্রান্তে। আমি খুব ভালোভাবেই অন্ধকারে দেখতে পারছিলাম 7-8 ফিটের একটা মহিলা আকৃতির লাল পায়েরওয়ালা হলুদ শাড়ি পরা ঘোমটা দিয়ে আমার দিকে খুব দ্রুত আসছে। কিছুটা ভয় পাওয়ার পরে ভাবলাম ওই মহিলাটি আমি যেই রাস্তা ধরে যাচ্ছি সেও হয়তো ওই একই রাস্তা দিয়ে কোথাও যাবে। কেন জানি ভয় পাওয়ার পরেও সাইকেল চালানোর অবস্থায় ওই আকৃতিটার দিকে আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এমন সময় মেহেদি ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, মহিলাটি খুব দ্রুত আমার পাশে আসার কিছু আগে আমার গায়ে হালকা গরম বাতাস পরশ লাগলো। আমি কিছু বুঝে ওঠার আগেই সাইকেলের কিছুটা সামনে দিয়েই সে চলে গেল। আর আমি দেখতে পেলাম মহিলাটির মুখ হাত কিছুই ছিল না। তার পা ছিল বেশ মোটা আর লোমযুক্ত, অথচ মুখ না থাকা সত্ত্বেও মুখটা ঠিকই ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? তারপর আমি সাইকেল সহ ব্যাগগুলো নিয়ে মাটিতে পড়ে গেলাম। মাটি থেকে উঠে চারদিকে তাকিয়ে দেখলাম মহিলাকে কোথাও দেখা যাচ্ছে না। আমার উঠে দাঁড়াতে সর্বোচ্চ 3-4 সেকেন্ড লাগলো।
এর ভেতরে গিয়ে কোনো মানুষ চোখের সামনে থেকে উধাও হয়ে যেতে পারে? এতে আমার বোঝার কিছুই বাকি রইল না। আমি বুঝতে পারলাম আমার সাথে এতক্ষণ যা ঘটেছে তা প্যারানর্মাল কিছু। আগেই বলেছিলাম আমি খুব সাহসী। আমি আর কিছু না ভেবেই সাহস নিয়ে আল্লাহর নামে 3 বার আয়াতুল কুরসি পাঠ করে শরীরে ফু দিয়ে সাইকেল দ্রুত চালিয়ে ওই জায়গা থেকে বের হয়ে চলে আসি। আর ভাবি আমার ভয় পেলে হবে না, আমাকে অনেক দূর রাস্তা পর্যন্ত যেতে হবে। মেহেদী ভাই ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু না। আমার সাথে পেছনে রাস্তাতে কি হলো এটা ভাবতে ভাবতে সাইকেল চালাচ্ছিলাম আর ঘামছিলাম। কিছুটা রাস্তা পেরিয়ে ছোট্ট একটা গ্রামে প্রবেশ করলাম। তখন বাজে প্রায় 7:40 কি 45-এর মতো। গ্রামে এই সময়টা অনেক রাত। গ্রামের মানুষজন ওই সময় কেউ রাস্তায় ছিল না। চারদিকে নীরব আর নিস্তব্ধ অন্ধকার। গ্রামটা থেকে আমার নানু বাসা সোজা পশ্চিমে আরও 1 কিলোমিটার মতো হবে। আর এই গ্রামের পর আর কোনো লোকালয় নেই, আছে শুধু বিশাল চরের ভেতর দিয়ে একটা সরু রাস্তা। এক রাস্তা, আর ওই রাস্তা ধরেই আমাকে একা চলে নানুর বাসায় পৌঁছাতে হবে। গ্রামে ঢোকার 2-3 মিনিট পর দুটো পুরনো বাধাই করা কবরের পাশে এসেই আমার সাইকেলের চেনটা হঠাৎ করেই আচমকাই পড়ে যায়। একটু আগেই দেখলাম পুরো জায়গাটা শুনশান ফাঁকা, আর যখনই সাইকেলের চেন লাগাতে গেলাম তখনই কুকুরের সমান একটা এমন বিশাল বড় বিড়াল, যা আমি আগে কখনোই দেখিনি। বিড়ালটার দাঁত দুটো অস্বাভাবিক বড় আর লাল চোখ আমার ডান পাশে কবরের কাছ থেকে উঠে সাইকেলের ডান পাশে বেঁধে রাখা কাঁচা মাছ আর গোস্তের দিকে দৌড়িয়ে এগিয়ে আসছে। এটা দেখে আমার আর বুঝতে দেরি হয়নি। আমি ওখানে আর এক মুহূর্ত দেরি না করে শরীরের সমস্ত শক্তি দিয়ে সাইকেল চালাতে শুরু করি। আর খুব দ্রুত চালানোর কারণে ক্লান্ত বোধ করায় বেশ কিছু দূর যাওয়ার পর বিশাল এক খুব মোটা পুরাতন আম গাছের পাশে গিয়ে দাঁড়াই। সেখানে দাঁড়াতেই পেছনে তাকিয়ে দেখি আমার পেছনে প্রায় 30-35 মিটার দূর থেকে 7-8 ফিট লম্বা একদম সাদা কাপড় পরা লম্বা মানবাকৃতির একটা অবয়ব আমাকে ধরার জন্য দৌড়ে এবং আমাকে ইশারা করে ডাকছে। এসব দেখে আমি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে কাদা আর উঁচু নিচু রাস্তা দিয়ে সাইকেল চালাতে থাকলাম। আর ওই সময়টা আমি আমার ভেতরে ছিলাম না মেহেদী ভাই, অন্য কেউ ছিল। আমি ছিলাম না। কোনো এক সময় নানুর বাসার উঠানে এসে সাইকেল সহ আমি অজ্ঞান হয়ে যাই। আর যখন আমার জ্ঞান ফিরে আসে মেহেদী ভাই আমার পাশে আমার আম্মু, বড় খালা সহ সবাই ছিল। আম্মু আমাকে বলল, তোমার কি হয়েছিল বাবা? তোমার আসতে এত দেরি হলো কেন? আমি সব কিছু বিস্তারিত জানানোর পরে আমি জানতে পারলাম মেহেদী ভাই আমার আম্মু এবং বড় খালা আমার আসার 15-20 মিনিট আগেই নানু বাসায় এসেছিল। মেহেদী ভাই, এটা কিভাবে সম্ভব হলো? যে জায়গায় আমি তাদের আগে প্রায় 40-45 মিনিট আগে আসব, সেখানে তারাই আমার আগে প্রায় 20 মিনিট আগে নানু বাসায় চলে আসলো। আমি এখনও সেটা মানতে পারিনি। পরে আমার আম্মু সহ সবাই ভয় পাওয়ার জন্য আমাকে ঝাড়ফুঁক করলো। ওই রাত থেকে পরের দিন পর্যন্ত আমার খুব জ্বর ছিল। পরে আমি সুস্থ হই। আর আমার নানু সবাইকে জানালো যে ওই কৌতূহলী, যাকে আমরা সবাই কালী সন্ধ্যা বলি, ওই সময় আমার একা কাঁচা গোস্ত, মাছ, পিঠা এসব নিয়ে আনা ঠিক হয়নি, কারণ সময়টা খারাপ। ভূত পেতনি, জিন এদের চলাচলের জন্য উত্তম সময়। আমি হয়তো ওই সময় তাদের চলাচলের পথে বাধা দেই অথবা বাধা হয়ে যাই, যার কারণে হয়তো কোনো এক খারাপ দুষ্ট জিনের কবলে আমি পড়ে যাই এবং সে আমাকে ক্ষতি করতে আমার পিছু নিয়েছিল, হয়তোবা আমাকে মেরে ফেলার জন্য। এই ছিল ঘটনাটি। যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই ঘটনাটি অত্যন্ত ভয়ানক ছিল। ভূতের আস্তানার গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আর নতুন নতুন গল্প শোনার জন্য।
সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।